আসসালামু আলাইকুম ওয়ালিদ ভাই, কি অবস্থা আপনার? ওয়ালাইকুম সালাম। মাসুম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন এবং যারা যে যেখান থেকে শুনছেন, দেশ থেকে দেশের বাইরে থেকে, আপনার চ্যানেলের দর্শক শ্রোতা তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে সালাম এবং ভালোবাসা জানাচ্ছি। ওয়ালিদ ভাই, আমরা শুরু করতে চাই যে সংকটটি কাতারের মতো একটি দেশে, যেটা আমেরিকার ঘাঁটি রয়েছে যে দেশটিতে, দখলদার দেশটি সাহস করলো কি করে সেই দেশে আক্রমণে, এবং আক্রমণের ফলে কি ক্ষয়ক্ষতি হয়েছে, এই বিষয়টি একটু আমাদের সংক্ষিপ্ত বলবেন। মাসুম ভাই, এটির খুব সহজ সোজা উত্তর হচ্ছে দখলদার দেশটি এটি সাহস করেছে কারণ যেই দেশটির ঘাঁটি রয়েছে কাতারে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র। এই মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে দখলদারের এবং দখলদারিত্বের এবং তাদের সকল প্রকার পৈশাচিক আহ আচরণের, যেগুলো জাতিসংঘের চার্টার গুলোর বিরুদ্ধে, যেগুলো সকল ইতিহাসের, মানব সভ্যতার ইতিহাসের যে কোনো নর্মস বা এথিক্স কে পদতলে দলিত করে এই কর্মকাণ্ডগুলো পরিচালিত হচ্ছে, এমন সকল কর্মকাণ্ডকে এই মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করে থাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, এবং এগুলোকে হোয়াইট ওয়াশ করে থাকে বা সুগার কোটিং করে থাকে। অর্থাৎ তারা যখন একটা জঘন্য কাজ চালায় তখন মার্কিন যুক্তরাষ্ট্রের এটা দায়িত্ব হয়ে যায় যে না, আসলে এই কাজটা এত জঘন্য নয়, এটার পিছনে এই কারণ ব্যাখ্যা দেওয়ার জন্য। দখলদাররা কিন্তু কাজটা করে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করে না। কাজে মার্কিন যুক্তরাষ্ট্রের এটাতে এই এই ঘটনাটাতে তাদের আসলে হচ্ছে, আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে এই বিমান হামলা চালানোর সময় মার্কিন একটি একটি ফুয়েল ট্যাঙ্কার হচ্ছে কাতারের বেস থেকে উড়ে যেয়ে দখলদার দেশটির বিমানগুলোকে ফিউল দিয়েছে, অর্থাৎ তাদের যে জ্বালানি দরকার সেই জ্বালানি সরবরাহ করেছে। কাজে তাদেরও এটাতে সরাসরি আসলে রয়েছে। তারা যদিও কূটনৈতিক ভাবে বলছে যে ঘটনাটি ঘটার কিছুক্ষণ আগে তাদেরকে হচ্ছে দখলদার দেশটি বলেছিল, কিন্তু এই ধরনের কথা বিশ্বাসযোগ্য নয়। একই সাথে যুক্তরাজ্য অর্থাৎ গ্রেট ব্রিটেন, তাদের বিমান বাহিনীর একটি গোয়েন্দা বিমান, যেটি সিগন্যাল ইন্টেলিজেন্স, ইলেকট্রনিক ইন্টেলিজেন্স এগুলো গ্যাদার করতে পারে, এরকম একটি বিমান 6 থেকে 7 ঘন্টা ওই কাতারের বেস থেকে উড্ডয়ন করে কাতারের উপরে গোয়েন্দাগিরি করছিল মাসুম ভাই। এবং পরবর্তীতে আমরা দেখলাম যে এই ঘটনা ঘটে। এই ঘটনাতে হামাসের যারা বর্তমানে লিডারশিপ রয়েছেন তাদের আসলে কেউই মারা যায়নি, কিন্তু লিডারের যে ছেলে তিনি এই ঘটনাতে শাহাদাত বরণ করেন, এবং বোধহয় কিছু দফতরি হামাসের তারা শাহাদাত বরণ করেন। আহ, এই হচ্ছে সংক্ষেপে ঘটনা মাসুম ভাই। আচ্ছা, আমরা তো জানি যে কাতারে তুরস্কের ঘাঁটি রয়েছে, শুধু আমেরিকার না। সেই ক্ষেত্রে তুরস্ক কোনো বড় ভূমিকা রাখতে পারলো না, বা তুরস্ক কাতারের আক্রমণের পর চুপ আছে কেন? মানে তুরস্ক এই ব্যাপারে কি মন্তব্য করেছে, বা কি প্রতিশোধ দিতে পারে, বা কাতার তুরস্কের কাছে কি সহযোগিতা চেয়েছে এ পর্যন্ত? আচ্ছা, মাসুম ভাই, এই প্রশ্নের উত্তর আসলে এই প্রশ্নের অনেক উত্তর রয়েছে। প্রথম কথা হচ্ছে, আপনার মনে আছে কিনা 2016 সালে রাষ্ট্রপতি ট্রাম্প যখন প্রথমবার নির্বাচিত হলেন, তিনি মধ্যপ্রাচ্যে মিশরে এসে একটি গোল আলোকিত চাক্কির উপরে সব লিডারশিপদেরকে নিয়ে একটি শপথ টপথ খেলেন। একটি ইব্রাহিম অ্যাকর্ড বা ইব্রাহিম চুক্তি নামে একটি চুক্তি, অর্থাৎ সেই চুক্তিতে ইব্রাহিম আলাইহিস সালামের যে দুই সন্তান, অর্থাৎ এই ইসাক আলাইসাল্লাম যাদের বংশধররা হচ্ছে ইহুদিরা, এবং ইসমাইল আলাইসাল্লাম যাদের বংশধররা হচ্ছে আমরা বা মুসলমানরা বা আরবরা। তো এই দুই ভাইয়ের ভিতরে শান্তি চুক্তির একটি প্রতিশ্রুতির নামে মূলত একটি চুক্তি করলো, এবং এই চুক্তি করার পরে দেখা গেল যে সৌদি আরব, মিশর এরা সব কাতারকে দখল করার জন্য একটি পদক্ষেপ নিল। এবং আমরা দেখলাম সেই সময়টাতে কাতারের জন্য যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, সেই সময়টাতে কাতারের খুব দ্রুত বেগে কাতারের সামরিক বাহিনী আহ, পাঠিয়ে দিয়ে 1 ঘন্টার ভিতরে এয়ার লিফট করে সামরিক বাহিনী মোতায়েন করে কাতারের ত্রাণকর্তা হিসেবে পাশে এসে দাঁড়ালেন তুরস্ক। আচ্ছা, এই বিষয়টা দর্শক শ্রোতাদেরকে একটু স্মরণ করিয়ে দিলাম। আমাদের নিয়মিত দর্শক শ্রোতারা জানেন এই বিষয়গুলো। এখন আসেন আজকের দিনে। এর মাঝখানে ট্রাম্প সাহেব যখন দ্বিতীয়বার নির্বাচিত হলেন, তখন আমরা দেখলাম যে কাতার আসলে ফিলিস্তিনের ব্যাপারে শান্তি চুক্তি করানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে অনেক টাকা পয়সা দিল। আরব আমিরাত দিল, সৌদি আরব দিল, প্রায় $3 ট্রিলিয়ন বেশি একটি অর্থনৈতিক চুক্তি করলো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই তেল ধনী এবং গ্যাস ধনী আরব রাষ্ট্রগুলো। এর বাইরে কাতার বিশেষ করে প্রায় $450 মিলিয়ন একটি একটি বিমান হাদিয়া বা গিফট দিলেন রাষ্ট্রপতি ট্রাম্পকে, এবং এরপরে এই ঘটনা। এখন
এই তুরস্কের যে বেস রয়েছে এখানে, সেই তুরস্কের বেসটির যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, সেই এয়ার ডিফেন্স সিস্টেমটি আসলে তার বেসকে রক্ষা করার জন্য যথেষ্ট। ওই কাতারের অন্য ভূখণ্ডের উপরে, মূল ভূখণ্ডের উপরে অন্যান্য জায়গায় যদি বিমান হামলা হয়, তাহলে সেটিকে প্রতিহত করার জন্য যথেষ্ট নয়। আচ্ছা, এখন প্রশ্ন হলো, সেটিকে প্রতিহত করার মতো যথেষ্ট সরঞ্জামাদি, সামরিক সরঞ্জামাদি কি তুরস্কের রয়েছে কিনা, নিজস্ব প্রযুক্তি রয়েছে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, রয়েছে। কিন্তু কেন ওগুলো সেখানে ছিল না? কারণ কাতার ওই সরঞ্জামাদিগুলো ওখানে ডিপ্লয় করার অনুমতি তুরস্ককে দেয়নি। এখন দিবে কিনা সেটি আমরা সময় বলে দিবে, আমরা ভবিষ্যতে দেখবো এখন দিবে কিনা, কিন্তু এর আগে দেয়নি। তো এটা হচ্ছে আসলে সোজা সাপটা, কারণ তুরস্কের যে বেসটি, এটি আসলে একটি ল্যান্ড ফোর্স বেস, অর্থাৎ আপনার সেনা বাহিনীর বেস, বিমান বাহিনী বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে আপনার লং রেঞ্জ আকাশ প্রতিরক্ষা বা দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সরঞ্জামাদি সেখানে ছিল না। তাই তুরস্ক এই ঘটনাটি ঘটাতে পারেনি। কিন্তু কিছু কিছু সংবাদ মাধ্যম বলছে যে তুরস্ক হামাসের টপ কিছু লিডারকে হামলা হওয়ার কিছুক্ষণ আগে আহ, তাদেরকে বলে দিয়েছে যে সেখান থেকে আপনারা দূরে সরে যান, বা সেখান থেকে আপনারা আপনারা যেন না, আপনাদের জীবনের উপর একটা হুমকি আসতে পারে। মাসুম ভাই, এখন বিষয়টা কি দাঁড়ালো? কাতারের মতো একটি দেশকে আক্রমণ করার পর তার প্রতিবেশী আরব দেশের অবস্থাটা কি? তাদের কি ঘুম ভাঙছে? তারা কি আচ্ছা, কোনো বড় প্রতিশোধ দিতে যাচ্ছে? এবং কাতারের প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেছে, সেটার ফলাফল কি আসলে? আচ্ছা, ধন্যবাদ মাসুম ভাই আপনার এই প্রশ্নের জন্য। এই ঘটনার পরে চারটি মূলত পয়েন্ট রয়েছে, যে পয়েন্টগুলো আসলে আলোচনা করা খুব গুরুত্বপূর্ণ। প্রথম পয়েন্টটি হচ্ছে যে কাতার আমেরিকার সর্বোচ্চ পর্যায়ের একটি মিত্র দেশ, তবুও কাতার কিন্তু দখলদার দেশটির পর্যায়ে মিত্রতা নেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। এটি একটি প্রমাণিত সত্যতে পরিণত হয়েছে এই ঘটনার মাধ্যমে। এক, দ্বিতীয়ত হচ্ছে বাকি যে গালফ কান্ট্রিগুলো রয়েছে, অর্থাৎ তেল ধনী আরব রাষ্ট্রগুলো রয়েছে, সেই আরব রাষ্ট্রগুলোর জন্য যে এই সমীকরণটি প্রযোজ্য, অর্থাৎ তোমরা খুব ভালো বন্ধু, কিন্তু কেউই ইসরায়েলের মতো বন্ধু না, এই উপলব্ধিটা তাদের মধ্যে হয়েছে বলে আমি মনে করছি। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে তাদের ভরসাটা খানিকটা হলেও কমে গিয়েছে। অর্থাৎ এই যে তেল ধনী রাজতান্ত্রিক যে দেশগুলো রয়েছে, এই দেশগুলোর মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে যে একটি অন্ধবিশ্বাস বা ভরসা ছিল, যে যেটি হোক আহ মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে রক্ষা করবে, আমরা দেখলাম যে হলো তার উল্টোটা। এর সাথে সাথে এটি কূটনৈতিক ক্ষেত্রে যেমন প্রযোজ্য, সামরিক প্রযুক্তির ক্ষেত্রেও প্রযোজ্য। কেন বলছি? কাতারে আপনার ফ্রান্সের নির্মিত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নির্মিত মাল্টি লেয়ার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, এবং সেগুলো সবগুলো চালু ছিল। এতটা সত্ত্বেও এই হামলাটি পরিচালনা করতে পেরেছে দখলদার দেশটি। কাজে এ থেকে অন্তত এই স্পষ্ট ধারণাটি আমি মনে করি যে এই গালফ জিসিসি রাষ্ট্রগুলোর নীতি নির্ধারকরা বুঝতে পেরেছেন, উপলব্ধি করতে পারছেন যে এই ইকুইপমেন্ট গুলো আসলে তাদের কন্ট্রোলে না। অর্থাৎ তারা যে বিলিয়নস অফ ডলার্স খরচ করে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স বা ব্রিটেন থেকে, পশ্চিমা রাষ্ট্রগুলো থেকে এই প্রতিরক্ষা ব্যবস্থাপনাগুলো ক্রয় করেছিল, এগুলো আসলে তাদের কোনো কাজেই লাগছে না বা লাগবেও না। আচ্ছা, এটা হলো তৃতীয় একটি পয়েন্ট বললাম। চতুর্থ এবং একটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি একটি জায়গা আমি এখন টাচ করতে চাচ্ছি, সেটি হচ্ছে মাসুম ভাই, আজ পর্যন্ত ফিলিস্তিনে অর্থাৎ গাজাতে অক্টোবর 7 এর পর থেকে গত 2 বছর চলে গিয়েছে, আপনার এই যে হত্যাযজ্ঞ চলছে, এই হত্যাযজ্ঞের সময় এবং তারপরে এই জিসিসি রাষ্ট্রগুলোর কূটনৈতিক পলিসি ছিল যে তারা ইসরায়েলের সাথে কনফ্রন্টেশনকে এড়িয়ে যাবে। অর্থাৎ ইসরায়েলের সাথে কনফ্রন্টেশন, কূটনৈতিক, রাজনৈতিক কিংবা সামরিক মুখামুখি অবস্থা থেকে তারা বিরত থাকবে। অর্থাৎ একরকম ভীতু কাপুরুষের মতো একটি অবস্থান নিয়েছিল। এখন কি তার পরিবর্তন হচ্ছে? এটা এখনো বোঝা যাচ্ছে না, সময় বলে দিবে। তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এখনো পরিবর্তন হবে না। কিন্তু কাতারের
কাতারের প্রধানমন্ত্রী আব্দুর রহমান আল থানি তিনি বলেছেন যে দখলদার রাষ্ট্রটির এই যে বারবারিক, এই যে বর্বরচিত হত্যাযজ্ঞ এবং জাতিসংঘের চার্টার গুলোকে বারবার পদতলে দলিত করা, এটার বিরুদ্ধে এখন সময় এসেছে সংঘবদ্ধভাবে এটিকে বন্ধ করার চেষ্টা করা, কারণ এর মাধ্যমে বারবার এই অঞ্চলে আঞ্চলিক শান্তি ব্যাহত হচ্ছে। এটি আজকের কিছুক্ষণ আগের এই যে কাতারের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে একটি উদ্ধৃতি আমি আমাদের দর্শক শ্রোতাদের জন্য দিলাম। কিন্তু পশ্চিমা জগতে আমরা দেখছি যে স্পেন, আয়ারল্যান্ড, কিছুটা ইটালিও আপনার এই ডাকে কিন্তু সাড়া দিচ্ছে, জনগণ সাড়া দিচ্ছে, সরকার সাড়া দিচ্ছে। বিশেষ করে স্পেনের প্রধানমন্ত্রী খুব এই বিষয়ে খুব বলিষ্ঠ বক্তব্য রাখছে। তিনি বলছে যে আমাদের সামর্থ্য নাই এই দখলদার রাষ্ট্রটিকে এককভাবে মোকাবেলা করার, এই কারণে আমরা চাচ্ছি যে আমাদের সাথে পাশে এসে যদি কোনো শক্তিশালী রাষ্ট্র দাঁড়ায়, একত্রে সংগঠিতভাবে এই রাষ্ট্রটিকে কিভাবে থামানো যায়, এই রাক্ষসটিকে। কিন্তু এর বাইরে আয়ারল্যান্ডের সরকার বলছে যে তাদেরও সামর্থ্য নেই, কিন্তু তারাও চাচ্ছে, তারা বয়কট করছে এদের যে প্রস্তুতকৃত প্রোডাক্ট গুলোকে, তো সামগ্রীগুলোকে। তো এরকম বেশ কিছু রাষ্ট্র পশ্চিমা বিশ্বে রয়েছে, কিন্তু পশ্চিমা বিশ্বের মূল মোড়ল যারা, অর্থাৎ ব্রিটেন এবং আমেরিকা এবং জার্মানি, তারা কিন্তু এই বিষয়ে একমত যে এই গণহত্যা চলবে, গাজা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, আরো হবে, জনশূন্য হবে এবং দখলদারীরা এই গাজার দখলটুকু পুরোটা নিয়ে যাবে। এবং শুধু গাজা না, প্রয়োজনে ওয়েস্ট ব্যাংক, প্রয়োজনে জর্ডানের অংশ, লেবানন এবং পরবর্তীতে সিনাই উপত্যকা অর্থাৎ, এবং পরবর্তীতে সিরিয়া এবং পরবর্তীতে মদিনা অর্থাৎ গ্রেটার ইসরায়েল বলতে যেটা বুঝায়, দজলা নদী এবং নীল নদের মাঝামাঝি যে অঞ্চলটুকু, এই পুরো অঞ্চলটুকুর ভিতরে মদিনা শরীফও চলে আসে। তো এই পুরো গ্রেটার একটি দখলদার রাষ্ট্র বিস্তৃতি লাভ করা পর্যন্ত তারা তাদের সমর্থন জারি রাখবে। কাজে এখন আরব দেশগুলো কি করবে সেটা হচ্ছে আমরা দেখবো ইনশাল্লাহ। কিন্তু এখানে এই যে আরব ন্যাটো বা মুসলিম ন্যাটো, এই ধরনের যে শব্দ উচ্চারণগুলো হচ্ছে, আমি মনে করি যে এগুলো হচ্ছে এই জিসিসি দেশগুলোর যারা নীতি নির্ধারক রয়েছে তাদের জনগণকে কিছুটা আইওয়াশ করার জন্য, কিছুটা তাদেরকে ঠান্ডা করার জন্য, যে না আমরাও করতেছি অনেক কিছু, এই যে আমরা দল পাকাইতেছি, এগুলা বলার জন্য একটি আইওয়াশ মাত্র। কারণ দেখুন, এই অঞ্চলে অর্থাৎ পূর্ব ইউরোপ, উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য, এই অঞ্চলে সামরিকভাবে সবচেয়ে শক্তিশালী দুটি রাষ্ট্র হচ্ছে ইরান এবং তুরস্ক। ইরান এবং তুরস্ক সামরিক প্রযুক্তিগত দিক থেকেও যে কোনো মুসলমান দেশের চেয়ে অগ্রসর। বিশেষ করে তুরস্ক তো অনেক অনেক অগ্রসর, ইভেন ইরানের চেয়ে অনেক অগ্রসর। কিন্তু এই ঘটনাগুলোতে, এই মিটিং গুলোতে দেখা যাচ্ছে যে তুরস্ককে কোনো প্রাধান্যই দেওয়া হচ্ছে না। গোয়েন্দার দিক থেকে, রাষ্ট্রযন্ত্রের দিক থেকে, সামরিক প্রযুক্তির দিক থেকে তুরস্ক অনেক অনেক অগ্রসর। হয়তো তুরস্কের সৌদি আরবের মতো বা কাতারের মতো বা ওমানের মতো বা ইউএই এর মতো এত কাঁচা পয়সা নাই, তেল বিক্রি করা পয়সা নাই, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স তুরস্কে অনেক বড়, অনেক পুরনো, এবং এই ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স তুরস্কের অর্থনীতির ভিত। অর্থাৎ তেল বিক্রি করা বা গ্যাস বিক্রি করা নয়, বরং কারখানা থেকে উৎপাদিত বস্তু এক্সপোর্ট করে তুরস্কের ইকোনমি আজকের অবস্থায় এসেছে একটা $1.4 ট্রিলিয়ন একটি ইকোনমি বা অর্থনীতি তুরস্কের আজকের দিনের। এবং এটির কেন্দ্রবিন্দুতে রয়েছে টেকনোলজি এবং ইন্ডাস্ট্রিয়াল সাপোর্ট। কাজে এই রাষ্ট্রটিকে যদি কাতার যেই পরিমাণ অর্থ, কাতার বা এই যে জিসিসি রাষ্ট্রগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি গুলোতে বা ক্যাসিনো গুলোতে বিনিয়োগ করে বা ফুটবল ক্লাব গুলোতে বিনিয়োগ করে, সেই টাকা যদি তুরস্কের, যদিও কাতার কিছু টাকা তুরস্কের সামরিক খাতে বিনিয়োগ করেছে, সামরিক ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে বিনিয়োগ করেছে, কিন্তু যেই টাকাগুলো পশ্চিমে বিনিয়োগ করে তার একেবারে আমি আপনাকে বলে দিতে পারি অর্ধেকেও নয়। কাজে এই দেশগুলো যদি আসলে শিক্ষা নিয়ে থাকতো, তাহলে আসলে তারা তুরস্কের নেতৃত্বে ইরানকে সাথে রেখে, কারণ এখন দেখেন শিয়া সুন্নির চেয়ে বড় বিষয়টা হচ্ছে যে এই যে রাক্ষসটা যে কাউকে হচ্ছে কামড় দিচ্ছে, কাজে আগে এই রাক্ষসটা থেকে রক্ষা পাওয়া দরকার। এই নিরাপত্তার বিষয়ক চিন্তাটি থেকেও তাদের উচিত ছিল যতগুলো আঞ্চলিক বা অন্যান্য, যেমন পাকিস্তান মধ্যপ্রাচ্যের একটি রাষ্ট্র নয়, কিন্তু খুব দূরের রাষ্ট্র নয়,
এদেরকে সাথে নিয়ে, হ্যাঁ, পাকিস্তানকে এখানে রাখা হয়েছে। পাকিস্তানের মূলত পাকিস্তানের নেতৃত্বেই যে যে ইসলামিক ন্যাটোটি ছিল সেটি পরিচালিত হচ্ছে, এবং আমি যতদূর জানি সেটি এই ইসলামিক নেটো নেটো বাহিনীর প্রধান হচ্ছেন আসলে রাহিল শরীফ, পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান।